নমস্কার, চণ্ডাল বুকসে সকলকে স্বাগত। আমি ঋতু। আজ আমাদের চণ্ডাল বুকসের স্টুডিওতে রয়েছেন উড়িষ্যা থেকে বাংলা এই দীর্ঘ দূরত্বের মেলবন্ধনের এক অন্যতম ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। তিনি হলেন কবি অনুবাদক শ্যামলী সেনগুপ্ত। ম্যাম, আপনাকে চণ্ডালে স্বাগত। নমস্কার। কবি শ্যামলী সেনগুপ্তের জন্ম উড়িষ্যার কটক শহরে। বাবা সরকারি আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। সেই সুবাদেই উড়িষ্যার গ্রামাঞ্চলে 21 বছর কেটেছেন তার। বিয়ের পরে শিলিগুড়িতে আগমন। প্রায় 3.5 দশকের বেশি সময় এই হিমালয়ের পাদদেশের শহরেই তিনি আছেন। প্রথম কবিতার বইয়ের নাম ঘুঘুসই পর্যটন, তারপরে পতত্রী ও প্রাণপুরুষ। উড়িয়া কবিতায় বাংলা অনুবাদ করেছেন। বইয়ের নাম মৃদু বামপদ। কবির নাম রাজকিশোর দাস। এরপরে বাংলা থেকে উড়িয়ায় অনুবাদ করেছেন। সেই বইটির নাম অষ্টক। তাতে বাংলা ও উড়িয়া দুই ভাষায় একই কবিতা রয়েছে। এমন অভিনব বইয়ের কৃতিত্ব তারই। আমরা অনুবাদককে অভিনন্দন জানাই এবং প্রথমেই আমরা তার কাছ থেকে শুনে নেব যে ম্যাম, আপনার লেখালেখি জীবনের শুরুটা কবে? লেখালেখি জীবনের শুরু বলতে সেভাবে তো কিছু তৈরি হয় না যে আমি একটা স্কুলে ভর্তি হলাম এবং তখন থেকে আমার স্কুল জীবন শুরু হলো। মোটামুটিভাবে যারা লেখেন আমার মনে হয় যে তাদের ভিতরেই একটা কিছু কাজ করে এবং আলাদা করে জীবনের লেখালেখি জীবনের শুরু বলে কিছু হয় না। লেখালেখি চলতেই থাকে নিজের মতো। কখনো অঙ্কের খাতায় লেখা হয় বা কখনো কোনো ক্লাস নোটের খাতায় স্যারের কাছ থেকে ক্লাস নোটস নিতে গিয়ে অন্য কিছু লেখা হয়ে যায়, কারণ মনটা তখন অন্যদিকে থাকে। আর সেইভাবে বলতে গেলে কখন থেকে আমার লেখা মানে ছাপার অক্ষরে এসছে বা মুদ্রিত হয়েছে সেটা যদি বলি, এটা হচ্ছে 2002 সাল থেকে। আচ্ছা, তো সেই হিসেবে বলা যায় যে লেখালেখির যে সিরিয়াসলি যে এইভাবে নেওয়া লেখাকে বা মানে সৃজনকে এইভাবে নেওয়া সিরিয়াসলি, সেটা 2002 থেকে। আচ্ছা, তখন থেকেই মানে সিরিয়াস ভাবে নিয়েছেন। তার আগে বিভিন্ন ধরনের লেখালেখি যা মনে আসতো বা মনে আসছে যা লিখছি তখন সেগুলো চলতো। আচ্ছা, এমনকি আমি যখন উড়িষ্যায় ছিলাম, যখন আমি কলেজে পড়ছি, ওই সময় কটক যে রেডিও স্টেশন, সেখানে যুববাণী বলে একটি অনুষ্ঠান হতো এবং সেখানেও আমার লেখা কবিতা ওখানে পঠিত হয়েছে। আমি অবশ্য নিজে গিয়ে পড়তে পারিনি, কিন্তু দুবার এটা হয়েছে। আমি ওখানে কবিতা পাঠিয়েছি এবং সেটা ওখানে পাঠ করা হয়েছে। সেটা কোন সময়, কত? সেটা হচ্ছে 1900, মানে বেশ অনেক আগেই আর কি। আচ্ছা আচ্ছা, 1978-79। আচ্ছা, মানে সেই সময় আপনার লেখা সেখানে পাঠ করা হয়েছে। মানে সত্যি সেটা তো ভীষণ আনন্দের সেই সময়টা। আপনার কেমন? আমার জন্য খুবই আনন্দের ছিল এবং তার জন্য সামান্য কিছু পারিশ্রমিকও আমি পেয়েছিলাম। সেটা সব থেকে বেশি আনন্দের ছিল। একদম একদম, অবশ্যই। এবার আপনার পারিবারিক জীবন সম্পর্কে যদি কিছু আলোকপাত করেন। পারিবারিক জীবন বলতে বর্তমানে আমি আর আমার হাজব্যান্ড থাকি। আমার একটি মাত্র ছেলে, পুত্রবধূ আছে, 2টি নাতনি। আর শিলিগুড়িতেই আছি, মানে বিয়ের পর থেকে আমি শিলিগুড়িতেই আছি। বর্তমানে আমি এবং আমার হাজব্যান্ড এখানে থাকি, ছেলে বাইরে থাকে। আচ্ছা, এত ব্যস্ততা সামলে লেখার সময় কখন পান, কখন লেখেন? যদি আমার ইচ্ছে থাকে লেখার, বা আমি যদি লেখাকে খুব ভালোবাসি, তাহলে যে কোনো সময় আমি বের করে নিতে পারি। হ্যাঁ, এই মুহূর্তে বলছি যে আমার হাজব্যান্ড কিন্তু খুব অসুস্থ, বেডরিডেন। অনেক কিছু নিজেকেও করতে হচ্ছে, বাইরেটাও সামলাতে হচ্ছে। এর মধ্যেই কিন্তু আমি আমার লেখালেখি করছি। ভোরবেলায় উঠছি, রাতে অনেকক্ষণ পর্যন্ত লিখছি। অথবা আজ যেমন হয়েছে, আমার হাজব্যান্ডকে আমি চা বিস্কিট খাওয়াতেও কিছু লিখেছি। এটাও হয়। মানে লেখার প্রতি ভালোবাসাটা না থাকলে কিন্তু এটা হবে না। লেখার প্রতি ভালোবাসা একেবারেই যখন মানুষের কাছে থাকে, সেই সময়ই কিন্তু এই চিন্তা ভাবনা করে, মানে এত ব্যস্ততা, পারিবারিক বিভিন্ন ধরনের চাপ, বিভিন্ন কিছু সামলে নিয়েও সেই সব ভালোবাসার জন্যই তো হচ্ছে এই লেখাগুলো আসা। ওটাই তাই, ভালোবাসা থাকলেই যে কোনো কাজ আমরা যে কোনো সময় এবং যে কোনো অবস্থাতেই করতে পারি। একদম একদম। আচ্ছা, অনুবাদ করতে হলে তো অনেক পড়তে হয়, তাহলে আপনি পড়ার সময় কিভাবে বের করেন? অনুবাদ করতে হলে পড়তে হয় বলতে, অনুবাদ করতে হলে প্রথমে যে ভাষার থেকে আমি অনুবাদ করব সেইটি
এবং যে ভাষায় আমি অনুবাদ করব সেই ভাষাটি সব থেকে ভালো করে জানতে হয়। তো যেহেতু আমি ওড়িয়া থেকে বাংলায় এবং বাংলা থেকে ওড়িয়াতে অনুবাদ করি এবং আমার পড়াশুনো শুরুই হয়েছিল ওড়িয়া ভাষাতে, আর মাতৃভাষা তো বাংলাই, তাই দুটো ভাষাই আমার কাছে খুব সাবলীল। সেজন্য আলাদা করে সেই ভাষাটা শেখার জন্য আমাকে কোনো পরিশ্রম করতে হয়নি। তবে যে টেক্সটটি বা যে বইটি আমি অনুবাদ করব সেটা তো অবশ্যই খুব ভালোভাবে পড়তে হয়। এবং এই যে আগে যে বললাম যে ভালোবাসা থাকলেই সেই সময়েও বের করা যায়। হ্যাঁ, যে কোনো সময় সেটা করা যে কোনো সময় সেটা বের করা যায়। এবং পড়াও একবার যখন আমি ঠিক করছি যে আমি এটা অনুবাদ করব, তখন ওই গভীরভাবে তার ভেতরে ঢুকে যাওয়া এটা আপনার থেকেই হয়ে যায়। আর সেই সম্পর্কে সমস্ত কিছু জেনে নিয়ে পড়াশোনা করে তারপর সেই যে কোনো সময় সেটা হয়ে যায়। হ্যাঁ, কোনো অসুবিধাই হয় না। আচ্ছা, আপনার লেখা পতত্রী ও প্রাণপুরুষ বইয়ে কবির বেদনা কবিতায় আপনি লিখেছেন, রবীন্দ্র জয়ন্তী এলে মনে হয় মালার ভার বড় বেশি বেশি পুজো, যার উপচারের ভিড়ে ও ভারে নিষ্প্রাণ পাথরেরও কষ্ট হয়। কেন এমন মনে হলো আপনার, একটু যদি বলেন। আসলে আমার সব থেকে আনন্দ হলো এই লাইনটা আমি নিজেও ভুলে গেছিলাম কি লিখেছি। আমি লিখেছিলাম এই কারণে, এই কবিতাটা লেখাই হয়েছিল যখন আমরা দেখছি যে বা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠিক কিভাবে নিচ্ছি তার থেকেও আমার মনে হয় শো অফটা বেশি হয়ে যায়। ঠিক এটা বোঝাতে গিয়েই আমার এই লাইনটা চলে আসে যে এত মালা দিচ্ছি, হ্যাঁ, কিন্তু সত্যি কি আমরা তার পথ বা তিনি যা বলে গেছেন সেটাকে ঠিক মতো অনুসরণ করছি? যদি করতাম তাহলে হয়তো আজকের দিনটা আমরা দেখতাম না। তো এই কারণেই আমার মনে হয়েছিল যে আমাদের পুজো, আমাদের উপচার এগুলোই বেশি, তাকে অনুসরণ কতটা করেছি সেটা মনে হয় অনেকটাই কম আমরা করিনি। কারণ সত্যি কথা বলতে আমরা অনেকে আছি যাদের তার সব কিছু পড়াই হয়নি এবং পড়া যায়ও না, এটাই। আচ্ছা, কিছু আধুনিক কবিতায় দুর্বোধ্যতা থাকে বলে সমালোচকদের একাংশ মনে করেন, আপনি কি বলবেন? দেখো, কবিতা যদি একদম সহজ সরল হয়ে যায় যেভাবে আমি কথা বলছি তাহলে তো হয়েই গেল। আমি যদি কবিতার ভেতরে একটু না ঢুকলাম, যদি আমি তাকে ভালোভাবে গভীরভাবে অনুভব না করলাম, তাহলে আর কিসের কবিতা, বা সেই কবিকে আর কীভাবেই বা মর্যাদা দেওয়া হলো? এমন না যে সহজ সরল ভাষায় যেগুলো লেখা হয়ে যাচ্ছে সেগুলো খুব সহজ সরল, তার ভেতরেও বোঝার জন্য অনেক কিছু থাকে এবং তার ভেতরেও ঢুকতে হয়। হ্যাঁ, দুর্বোধ্য বলতে অনেক সময় আমরা কি করি, যে শব্দগুলোকে চয়ন করি সেগুলো খুব কি বলবো, একটু প্রতীকী হয়ে যায়। তো সেটা আমরা করি কেন? বিরাট একটা কবিতা না লিখে তারকে কিছু মেদ ঝরানোর জন্য আমরা গোটা একটা বাক্যকে হয়তো একটা প্রতীক দিয়ে ব্যবহার করলাম। তো আমার মনে হয় যারা সত্যি পাঠক বা আমরা যারা কবিতা ভালোবাসি, নিশ্চয়ই আমার কবিতাও যেমন অন্যে বুঝতে পারবেন, আমিও তেমন অন্যের কবিতা নিশ্চয়ই বুঝতে পারবো। এখানে কোনো অসুবিধা হওয়ারই কথা না। আপনি আপনার লেখক জীবনের একটা দুটো ঘটনা নিয়ে যদি কিছু বলেন। লেখক জীবনের ঘটনা বলতে, প্রথম যখন ওই যে বললাম যে মুদ্রিত বেরোলো আর কি, আমার যে লেখা সেটা ছাপার অক্ষরে যখন দেখলাম, তখন একটা জিনিস হয়েছিল যে পত্রিকায় বেরিয়েছিল, আমি ফোন আমার কাছে আসে যে আপনি শ্যামলী দেবী বলছেন, হ্যাঁ, আপনার কবিতাটি আমাদের খুব ভালো লেগেছে। এই একটা, তখন আমার মনে হলো যে আচ্ছা, তাহলে লেখা যায়, তাহলে আমি লিখবো, বা এটা আমাকে খুব উজ্জীবিত করেছিল যে আমার লেখা অন্তত একজন হলেও পাঠকের ভালো লেগেছে। তারপরে কখনো কখনো হয়েছে এরকম, কখনো কেউ নিজে এসে বলেছেন, বই নিয়েছেন, হ্যাঁ, খুঁজেছেন বই, এগুলোও খুব উজ্জীবিত করেছে। আর একটা ঘটনা বলি, যেটা আমার সঙ্গে আমার গতকালই হয়েছে, যেটা আর কি, হঠাৎ এই 3টে সাড়ে 3টের সময় একটি অজানা নম্বর থেকে ফোন আসে, এবং ফোন যিনি করেছিলেন তিনি একজন ওড়িয়া, তিনিও একজন কবি, একজন বর্ষিয়ান কবি। তো আসলে এবার
ভুবনেশ্বর থেকে একটি পত্রিকা বেরোয়, সেখানে আমাকে বলা হয়েছিল যে বাংলা, বিশেষ করে উত্তর বাংলায় যে তরুণ বা যুব কবিরা লেখালেখি করছেন তাদেরকে নিয়ে এবং তাদের কবিতা নিয়ে বা তারা কবিতার সম্পর্কে কি ভাবছেন সেসব নিয়ে একটা ফিচার লিখতে। তো আমি এবার সেটা লিখেছিলাম এবং ওরা সেই পত্রিকার 19টি পৃষ্ঠা আমাদের এদিকের কবিদের জন্য রেখে দিয়েছে। সেটি বেরোনোর পর আমাকে অনেকে ফোন করেছেন, তারা খুব খুশি হয়েছেন যে এখানকার কবিদের যে লেখা তার অনুবাদও তো করেছি, কিছু কিছু তার মধ্যে গেছে, তো তারা খুব খুশি হয়েছেন। আর পুরো যে ফিচারটা সেটা পড়ে তারা মুগ্ধ। তো গতকাল এরকম হয়েছে, ওরকম 3টে 3:30 এরকম সময় একটি অজানা নম্বর থেকে ফোন আসে। তিনি একজন বর্ষিয়ান কবি, তিনিও ওই পত্রিকায় লিখেছেন। আমাকে বললেন যে আপনার যে উত্তরবঙ্গ বা আপনার যে মানে বাংলার যে কবিদের তারা কি ভাবছে, তারা কি ভাষায় লিখছে, সেই কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছি। এবং যদি আপনি না লিখতেন এই ফিচারটা, তবে আমাদের পক্ষে জানা সম্ভব হতো না ওখানে কি হচ্ছে বা ওখানকার তরুণ এবং যুব কবিরা কি ভাবছে। তো এটা আমার এটাতে আমিও অত্যন্ত খুশি যে আমি অনেক অনেক পরিশ্রম করতে হয়েছিল সেই সময়, সকলকে যে বলতে হয়েছিল, তাদের কাছ থেকে কবিতা নিতে হয়েছিল। হ্যাঁ, তো এই কাজটা করে এটাই আমি মনে করলাম যে আমার একটা বিরাট পুরস্কার আর কি। তো এটাও ঘটেছে। এই সমস্ত ছোট ছোট যে ঘটনাগুলো, এগুলো ঘটনা ছোট হলেও আমার জীবনে এগুলো এক একটা পুরস্কার, এক একটা প্রাপ্তি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা ম্যামের সঙ্গে এই মুহূর্তে আলাপ এই পর্যন্তই রাখছি। পরবর্তী পর্ব নিয়ে আবারও চণ্ডাল বুকসের আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। ধন্যবাদ।